আজকের সবার সঞ্চালক সভাপতি সর্বোপরি যার সমর্থনে জনসভা অশোকনগর বিধানসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী জেলার সংগঠনের কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী সহ আমরা সভামঞ্চে পেয়েছি প্রবোধ সরকার, সমীর দত্ত, বৃন্দাবন ঘোষ, রেহানা খাতুন, ভাস্কর মণ্ডল, গুপি মজুমদার, রতন দাস, আরিফুল ইসলাম, অনুপ রয়, অতীশ সরকার, AKM ফারহাদ সহ কৃষ্ণা চক্রবর্তী, প্রদীপ সিং, সুশান্ত দাস, জসমিন শাহজি, জসমিন গাজী, চিন্ময় দাস, বর্ণালী ঘোষ, সুমিতা সিং মুর্মু, সুরিয়া বিবি মণ্ডল, বাসুলি গোস্বামী, অভিজিৎ চৌধুরী, ফজলুর রহমান, শেখ মিনাজ সহ সম্বরণ মিস্ত্রি, সঞ্জয় মণ্ডল এবং সঞ্জয় রাহা। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি আপনারা যারা এসে আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন, এখন প্রায় বেলা 3টে বাজে। এই কাঠ ফাটা রোদ মাথায় নিয়ে গরমকে উপেক্ষা করে সভাস্থল প্রায় কানায় কানায় পূর্ণ, এবং এই বেলায় এই রোদ মাথায় নিয়ে গরমকে উপেক্ষা করে এই সময় যারা সভায় আসে তারা শুধুমাত্র বক্তব্য শুনতে আসে না, তারা মনস্থির করে আসে যে আগামী দিন ভোটটা তৃণমূল কংগ্রেসে দিয়ে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা করব। যারা 3টের সময় সভায় আসে, আমার সময় ছিল 2টো, আমার আসতে একটু দেরি হয়েছে, তার কারণ আমার আরো 2টো সভা ছিল। এটা 3য় সভা, এটা সম্পূর্ণ করে তারপর আমার ভাটপাড়া যাব। তো যাই হোক, একটু বিলম্ব হয়েছে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার মায়েরা ভাইয়েরা যারা সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন, এই গরমকে উপেক্ষা করে আমি আপনাদের সকলকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 5 দফায় আমাদের নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের তো 6ষ্ঠ দফায় ভোট। আমার অশোকনগরে আগামী 20 তারিখ আসার কথা ছিল, আগামী পরশুদিন। আপনারা দেখেছেন নির্বাচন কমিশন যেহেতু 72 ঘন্টার একটা নতুন নোটিফিকেশন বার করেছে, প্রচার শেষ করার শেষ সীমা 72 ঘন্টা আগে শেষ করতে হবে। সুতরাং সেই কারণে এই সভাটা এগিয়ে আমাকে 18 তারিখ আজকে করতে হয়েছে। প্রায় একদিনের ব্যবধানে আপনারা এই সভা করেছেন। তার মধ্যে কালকে উত্তর 24 পরগনা জুড়ে, সারা জেলা জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে এবং ঝড়ে প্যান্ডেল উড়ে গেছে, অনেক জায়গায় বাঁশ ভেঙেছে। কিন্তু তাও মানুষের এই যে মনোবল মানসিকতা, তাতে এক ছটাক চিড় ধরেনি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, তার কারণ 6ষ্ঠ দফায় আপনাদের ভোট, আপনারা 5ম দফার ভোট ইতিমধ্যেই বাংলায় সম্পূর্ণ হয়েছে, তা দেখেছেন, উপলব্ধি করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3 দিন আগে নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছিল যে আগামী 6ষ্ঠ দফা, 7ম দফা এবং 8ম দফা, এই 3টে দফার ভোট একবারে করে দেওয়া হোক। তার কারণ রাজ্য সহ দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী, এবং যে সময় রোজ 2000, 2500 করে কেস আগে ভারতবর্ষে হতো, এখন দেখেছেন 2.5 লাখ কেস হচ্ছে দৈনিক। গতকাল একদিনে 1250 লোকের মৃত্যু হয়েছে। আমরা সহ নাগরিকদের হারাচ্ছি প্রতিদিন। বাংলায় 7,500 কেস হয়েছে কালকে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলো নির্বাচন কমিশনকে যে মানুষের অসুবিধা হচ্ছে, 6ষ্ঠ দফায়, 6ষ্ঠ দফা, 8ম দফা এবং 7ম দফার ভোটটা আপনারা একবারে করে দিন, আলাদা আলাদা না করে। 22 তারিখ ভোট রয়েছে, 26 তারিখ ভোট রয়েছে, 29 তারিখ ভোট রয়েছে। যেদিন ইচ্ছা আপনাদের সুবিধা মতো করুন, কিন্তু 3 দফায় ভোট না করে 1 দফায় করুন। তার কারণ 1 দফায় ভোট হলে মানুষের অসুবিধা হয়, একবারে মানুষ গিয়ে দাঁড়িয়ে ভোট দেবে,
এত মিছিল মিটিং করার দরকার হবে না, এবং আপনি যদি 22 তারিখ ভোট সম্পূর্ণ করতে পারেন 22 তারিখই করে শেষ করে দিন। নির্বাচন কমিশন শুনলো না, তার কারণ ভারতীয় জনতা পার্টি চায় না এক দফায় ভোট হোক। তার কারণ কি? এরা বাংলার মানুষের মৃত্যুর বিনিময়ে বাংলা দখল করতে চায়। ভারতবর্ষের মানুষের মৃত্যুর বিনিময়ে এরা বাংলা দখল করতে চায়। এরা চায় না মানুষ সুস্থ থাকুক, এরা চায় যেন তেন প্রকারে আমাদের বাংলা দখল করতে হবে। কোভিডে কে মারা গেল আর কে বাঁচলো তাতে আর কি যায় আসে। আপনারা দেখেছেন চতুর্থ দফার ভোটে 10ই এপ্রিল শীতলকুচিতে 5 জন বাঙালিকে গুলি করে হত্যা করা হয়েছে, 5 জন রাজবংশীকে। আপনি বলুন, যারা বাঙালির রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চায় তাদেরকে আগামী দিন ক্ষমা করবেন? যারা বাংলার মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে তাদেরকে ক্ষমা করবেন? সকালে আসছে সভা সমিতি করে, বিকেলে ফ্লাইট নিয়ে ফিরে যাচ্ছে, তাদের সাথে হাজার হাজার লোক আসছে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ থেকে। আমাদের রাজ্যের মানুষের মধ্যে করোনার ছড়াছড়ি করে দিয়ে চলে যাচ্ছে। আপনি বলুন, যদি এক দফায় ভোট হতো, বলছে কেন্দ্রীয় বাহিনী থাকবে না, ভোট করতে অসুবিধা হবে। আর আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, আপনার যত কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আপনি দিন, আপনি এক একটা বুথে 4টের জায়গায় 10টা করে কেন্দ্রীয় বাহিনী দিন, কিন্তু মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না। আপনি এক একটা বুথে 15টা করে কেন্দ্রীয় বাহিনী দিন, ভোট কেন্দ্রীয় বাহিনী করবে না, ভোট কন্যাশ্রী, যুবশ্রী, শিশু সাথী, সবুজ সাথী বাংলার জনগণ করবে। কেন্দ্রীয় বাহিনী ভোট করে না। আমি অনুরোধ করব নির্বাচন কমিশনকে, যে হাত জোর করে আপনাদের অনুরোধ করছি, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করবেন না একটা রাজনৈতিক দলের সুবিধা করে দেওয়ার জন্য। আর আপনারা তো 5 দফায় ভোট করেছেন, দেখেছেন কি পরিণতি হয়েছে? মানুষ প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। তার কারণ বাংলার মানুষ 365 দিন 24 ঘন্টা 12 মাস মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছে। করোনার সময়, আমফানের সময়, লকডাউনের কালে ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর বিজেপির সর্বভারতীয় সভাপতিকে দূরবীন আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মানুষ খুঁজে পায়নি। রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় নেমে নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়িয়েছে। অভুক্তদের মুখে খাবার তুলে দিয়েছে, মানুষের দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে পরিষেবা পৌঁছে দিয়েছে, রেশন সরবরাহ করেছে। আপনার আনন্দে আর আপনার সুখে তৃণমূল কংগ্রেসকে আপনি পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, এটা অস্বীকার করা যায় না। আপনার বাড়িতে যদি আগামী দিন কেউ করোনায় আক্রান্ত হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে বিজেপি না তৃণমূলের কর্মী যাবে। আপনার বাড়িতে যদি আগুন লাগে, 1 বালতি জল নিয়ে আর ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পৌঁছাবে। এই যে দুয়ারে সরকার করে মানুষের বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছেছে, যখন ফর্ম ফিল আপ করতে আপনি পারেননি, বিজেপির একটা নেতা কর্মী এসে পাশে দাঁড়ায়নি যে মা তোমার সাহায্যের হাতটা আমি বাড়িয়ে দিচ্ছি, তুমি যাও, আগামী দিন পরিষেবা যাতে তুমি পাও আমি সুনিশ্চিত করব। বিজেপিকে দেখা যায়নি, তৃণমূল কংগ্রেস ছিল। আপনার পাশে তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আমি সকলকে অনুরোধ করব যে এই লড়াইটা শুধুমাত্র তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, এটা আমাদের আত্মসম্মান, আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি রক্ষা করার লড়াই। তার কারণ কি? বহিরাগতরা যারা আসছে 1 লাইন বাংলায় কথা বলতে পারে না, বাংলা একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, বাংলা জানে না, বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না। যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে পিছনে কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, নিজের নামটা বাংলায় লিখতে পারবে না। বলছে সোনার বাংলা করবো কি করে? রোজ 10টা করে বাঙালি খুন করে, শীতলকুচির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটিয়ে, একদিকে ধাপ্পাবাজ, জুমলাবাজ, বিশ্বাসঘাতক বহিরাগত নেতা বলছে আমাদের সুযোগ দিন, আমরা কাজ করে দেখাবো। আরেকদিকে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 বছরের কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে, কথা দিয়ে কথা রেখেছে। আপনারা শুনে রাখুন, এই যে এত লোক আজকে সবাই এসছে, আমার দেখে ভয় লাগছে যে কি পরিস্থিতি আগামী দিন হতে চলেছে। আমার খারাপ লাগছে দেখে। আর প্রধানমন্ত্রী কালকে আসানসোলে সভা করতে গেছে, গিয়ে কি বলেছে শুনেছেন? বলছে এত লোক এসছে, আমাকে বহুত আচ্ছা লাগা। মানুষ করোনায় বাঁচলো কি মরলো ওনার দেখার দরকার নেই,
একবারও বলে না যে আপনারা মাস্ক পরুন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, আপনারা টিকা পেয়েছেন কিনা, আপনাদের টেস্টিং ঠিক হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। बहुत अच्छा लगा, बहुत लोग आए, इतना बड़ा सभा मैंने कभी नहीं देखा है। এই হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। আপনি দেখুন কি অবস্থা। আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে, কথা দিয়ে কথা রেখেছে। মোদিজির 15 লাখ কেউ ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবো, 7 বছর ক্ষমতায় 14 কোটি চাকরি দেওয়ার কথা। অশোকনগরের 14টা বুথে আমাকে নিয়ে গিয়ে 14টা লোকের সাথে আলাপ করান যার চাকরি হয়েছে, যার হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র নরেন্দ্র মোদীর সরকার তুলে দিয়েছে। কিন্তু এই সভায় যারা আছে, আমি দায়িত্ব নিয়ে বলবো, একটা মানুষও নেই যে কন্যাশ্রী পায়নি, যে স্বাস্থ্যসাথীর আওতায় নেই, যে স্বাস্থ্যসাথীর আওতায় নেই, যে খাদ্যসাথীর আওতায় নেই। আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারি। এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিজেপি, কংগ্রেস, সিপিএম এর সমর্থকদের অনুরোধ করব যে আপনারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখান আপনার পরিবারের কোন মেম্বারটা, আপনার পার্টির কোন কর্মী সমর্থকটা খাদ্যসাথী পায়নি, স্বাস্থ্যসাথী পায়নি। মমতা ব্যানার্জি আগামী দিন করে দেবে, কিন্তু আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এখানে প্রায় 10-15 হাজার লোক রয়েছে, কেউ 15 লাখ মোদির পায়নি। আপনি আগে 15 লাখ টাকা দিন, তারপর পদ্ম চিহ্নে ভোট দেওয়ার কথা বলুন। মানুষকে জুমলা দিচ্ছে, বলেছিল আচ্ছে দিন আসবে। আচ্ছে দিনের নমুনা কি মায়েরা? 400 টাকা রান্নার গ্যাস, আজকে 900 টাকা। ভালো লাগছে? সরষের তেল 170 টাকা লিটার, পেট্রোল 100 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার। কেরোসিন তেলের দাম কত? আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? পোস্ত 1700 টাকা, 1600 টাকা কেজি। এই হচ্ছে আজকে দিনের নমুনা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে 10 কোটি মানুষের উন্নয়নের জীবনের ধারা পরিচালনা করছে। বাংলার একটা মানুষের উপর 10 পয়সার কর চাপায়নি, তাও বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা দিয়ে বাংলার 10 কোটি পরিবারকে উন্নয়নের ঋণে সমৃদ্ধ করে বাংলাকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে। আপনারা দেখুন পার্থক্য কি। একজন নেতা নিজে 8,500 কোটি টাকার প্লেনে চড়ে বাংলায় এসে সভা করে বলছে যে সোনার বাংলা করব। আরেকদিকে বাংলার মেয়ে হাওয়াই চটি পরে দাপিয়ে বেরিয়েছে, জেলা থেকে জেলার, পাহাড় থেকে সাগর, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মানুষের দ্বারে উন্নয়নমূলক পরিষেবা পৌঁছে দিয়েছে। আপনি দেখুন ভারতের প্রধানমন্ত্রী যে বিমানটায় চড়ে আসছে, সেই বিমানটার দাম 8,500 কোটি টাকা। কত টাকা? 8.5 কোটি নয়, 850 কোটি নয়, 8,500 কোটি টাকা। 8,500 কোটি টাকায় 100টা হাসপাতাল হতে পারত। 100টা করে যদি বেড একটা হাসপাতালে থাকে, 10,000 বেড বাড়তে পারত। দিল্লির বুকে, ভারতের রাজধানীতে নতুন সংসদ ভবন তৈরি করছে 25,000 কোটি টাকা খরচা করে। 250টা হাসপাতাল হতে পারত, 25,000 বেড হতে পারত। নিজের অ্যাডভার্টাইজমেন্টের জন্য, প্রচারের জন্য 10,000 কোটি টাকা খরচা করছে। তাহলে সব মিলিয়ে 40 থেকে 50,000 হাসপাতালের শয্যা বৃদ্ধি করা যেত। প্রধানমন্ত্রী তা করেনি। বলছে বাঙ্গাল কো গুজরাট বানায়েগা। আপনি শুনে রাখুন, গুজরাটে 7 কোটি মানুষ থাকে আর বেডের সংখ্যা 18,000, আর বাংলায় 10 কোটি থাকে, বেডের সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষের বেশি করেছে। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাংলাকে আগামী দিন বাংলায় রূপান্তরিত করে রাখতে চান, না গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বানাতে চান। আমি আজকের ভাই বোনদের জিজ্ঞেস করতে চাই, একদিকে ধাপ্পাবাজ নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ে আসছে, দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, পরনে দামি পায়জামা পাঞ্জাবি, 7 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, করোনায় আক্রান্ত করে ভ্যাকসিন দিচ্ছে না। আর একদিকে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরনে সাদা সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, থাকছে টালির ছাদের ঘরের তলায়। 10,000 বেড থেকে 1 লক্ষ বেড বৃদ্ধি করে বাংলার মানুষকে উন্নয়নে সমৃদ্ধ করেছে। আপনি কাকে নির্বাচিত করতে চান? আগামী দিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে যারা বাঙালিদের খুন করে বঙ্গবাসীর রক্তের বিনিময়ে বাংলা দখল করতে চায়, তাদের হাতে আমরা বাংলা তুলে দেব, না সেই বহিরাগতগুলোকে বিতাড়িত করে শীতলকুচির বুলেটের জবাব অশোকনগর 22 তারিখ ব্যালটের মাধ্যমে দেবে। এই সিদ্ধান্ত আজকে আপনাদের নিয়ে বাড়ি ফিরতে হবে।
আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, তাদের হাতে বাংলা তুলে দেবেন। রিমোট কন্ট্রোল দিয়ে আপনার জীবন আগামী দিন পরিচালনা করবে, না বাংলার মেয়ে দুয়ারে সরকার করে আপনার বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দেবে। সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আপনারা বলুন, ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে কি আত্মসমর্পণ করুক? আপনারা চান গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের কাছে বশ্যতা স্বীকার করুক? আপনারা চান দিল্লির নেতাদের কাছে গিয়ে মাথা নত করুক? মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। আর যাই হোক, বাংলার ভালোবাসা, বাংলার আবেগকে, মানুষের সমর্থনকে দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করে দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙেছে, প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে, শীতলকুচি যাওয়ার দিন আটকেছে, এজেন্সি দিয়ে ভয় দেখিয়েছে, তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে পারেনি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস আর যাই হোক বিশ্বাসঘাতক আর বহিরাগত মীর জাফরদের কাছে মাথা নত করেনি, আর আগামী 100 বছর করবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করেছে। আমাদের যদি মাথা নত করতে হয়, আমরা সাধারণ মানুষের কাছে একবার নয়, দিনে 10 বার মাথা নত করব। আমরা মাথা নত করলে খেটে খাওয়া শ্রমিক কৃষকের কাছে করব, আমরা বহিরাগতদের কাছে করব না। আপনি দেখুন, বাংলার বকেয়া পাওনা জিএসটি বাবদ 5,000 কোটি টাকা 3 বছর ধরে আটকে রেখেছে। বাংলার মানুষকে পেটে মারতে চায়, ভাতে মারতে চায়। আজকে দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশে 10 কোটি ভ্যাকসিন রপ্তানি করেছে, আর বাংলায় ভ্যাকসিন কত দিয়েছে? বাংলায় ভ্যাকসিন দিয়েছে 30 লাখ না 40 লাখ। আপনি দেখুন, আমাদের বাংলাদেশি বলে, তার কারণ আমরা বাংলায় দাঁড়িয়ে জয় বাংলা বলি। আপনার কর্মভূমি, আপনার মাতৃভূমি, আপনার ধর্মভূমি, আপনার জন্মভূমি, আপনি দাঁড়িয়ে যদি জয় বাংলার আওয়াজ তুলছেন, আমাকে আপনাকে বাংলাদেশি বলছে। আর ভারতের প্রধানমন্ত্রী 7 দিন আগে বাংলাদেশে গিয়ে ঢাকার মাটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে দাঁড় করিয়ে জয় বাংলা বলে এসছে। আপনি এদের ক্ষমা করবেন? এই দ্বিচারিতা মানবেন? বলুন, আমি আপনি যেখানে জন্মেছি, যেখানে কাজ করছি, যে বাড়িতে থাকি, যে পাড়ায় থাকি, সেখানে আমি যদি জয় বাংলা বলি, আমাকে আপনাকে বাংলাদেশি বলছে। আর ভারতের প্রধানমন্ত্রী গিয়ে বাংলাদেশে জয় বাংলা বলে এসছে। এই দ্বিচারিতা আগামী দিন ক্ষমা করবেন আপনারা? পশ্চিম বাংলায় যা ভ্যাকসিন দিয়েছে, তার থেকে বেশি ভ্যাকসিন দিয়েছে বাংলাদেশে, তারা আমাদের বাংলাদেশি বলছে। সব থেকে বড় দেশের দ্রোহী তো এরা, সব থেকে বড় দেশের শত্রু তো এরা। আজকে ভারতবর্ষের 130 কোটি মানুষ, আর ভ্যাকসিন দিয়েছে 1.5 কোটি। আর আমেরিকাকে ভ্যাকসিন পাঠিয়েছে 1 কোটি, বাংলাদেশকে ভ্যাকসিন পাঠিয়েছে 50 লাখ, পাকিস্তানকে ভ্যাকসিন পাঠিয়েছে 50 লাখ, ভুটানকে ভ্যাকসিন পাঠিয়েছে, নেপালকে ভ্যাকসিন পাঠিয়েছে, শ্রীলঙ্কায় ভ্যাকসিন পাঠিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন পাঠিয়েছে, জাপানে ভ্যাকসিন পাঠিয়েছে, শ্রীলঙ্কায় ভ্যাকসিন পাঠিয়েছে, দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন পাঠিয়েছে। বাংলার মানুষকে আর ভারতের মানুষকে, নাগরিককে ভ্যাকসিন দিচ্ছে না। তার কারণ কি? নরেন্দ্র মোদী চায় যে মানুষ মরলো আর বাঁচলো তাতে আমার কি যায় আসে, আমি অন্য দেশে ভ্যাকসিন পাঠাই, তাতে বিশ্বের তাবড় তাবড় দেশ আমার নামে জয়ধ্বনি দিক। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, 10 কোটি মানুষকে খাদ্যসাথী আওতায় নিয়ে এসছে। আপনি সকাল বিকেল মমতা ব্যানার্জির বাপ্পা বন্ধ করতে পারেন, বিজেপির ফ্ল্যাগ ধরে রাস্তায় হাঁটতে পারেন, সিপিএম এর নামে জয়ধ্বনি দিতে পারেন, কংগ্রেসের নামে জয়ধ্বনি দিতে পারেন, কিন্তু আপনার পরিবারের রান্নার ঘরে যদি গ্যাসটা 900 টাকা হয়ে থাকে, সেটা নরেন্দ্র মোদী করেছে। আর উপরে যে ভাতটা ফুটছে হাঁড়িতে বিনা পয়সায় রেশন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। এটা চোখে আঙ্গুল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে। জাতি দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক কাজ করেছে। আপনি সিপিএম হলেও খাদ্যসাথী পেয়েছেন, আপনি বিজেপি হলেও স্বাস্থ্যসাথী পেয়েছেন, আপনি নির্দল হলেও পেয়েছেন, আপনি কংগ্রেস হলেও পেয়েছেন, আপনি তৃণমূল হলেও পেয়েছেন, আপনি সিপিএম হলেও পেয়েছেন। আপনি অস্বীকার করতে পারবেন না। আর দিদি যা কথা দেয় কথা রাখে। আপনি মোদীজির 15 লাখ টাকা পাননি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী আর রূপশ্রীর 25,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটাই হচ্ছে পার্থক্য। আপনি অস্বীকার করতে পারবেন না। আপনারা বলুন, মোদীজি কথা দিয়ে কথা রাখে? মায়েরা বলুন তো, কথা দিয়ে কথা রাখে? দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? কথা দিয়ে কথা রাখে কিনা? বিনা পয়সায় রেশন আপনারা পাচ্ছেন কিনা? বিনা পয়সায় শিক্ষা দিয়েছে কিনা? স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে কিনা? দিয়েছে তো।
আগামী দিন আপনারা এই কাজগুলো চান যে আগামী দিন অব্যাহত থাকুক, এই প্রকল্পগুলো আগামী দিন থাকুক। ভারতীয় জনতা পার্টি যদি থাকে, আগামী দিন বিনা পয়সায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা কিচ্ছু পাবেন না। আর তৃণমূল কংগ্রেস যদি থাকে, এগুলো তো চলবেই, এর সাথে আরো শয়ে শয়ে উন্নয়নমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। দিদি কথা দিয়ে কথা রাখে। এই যে যারা 12-এ পড়ে, ট্যাব কেনার জন্য ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছে। কেন? দিলীপ ঘোষ বলছে মমতা ব্যানার্জি ভোট এসছে তাই রাজনীতি করছে। এটা মূর্খের দল। যারা 12-এ পড়বে তারা ভোট দেবে না, তারা ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত বয়সে পৌঁছায়নি, তাদের 18 বছর পার হয়নি। তাও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দিয়েছে। ছোট খুদে পড়ুয়ারা, ছোট বাচ্চা, পায়ে জুতো, কাঁধে স্কুল ব্যাগ, পড়াশোনার বইপত্র, সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। এরা কেউ ভোট দেবে না, তাও উন্নয়নমূলক পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে যে ভোট তোমাকে দিতে হবে না, আগামী দিন শিক্ষার আলোয় আলোকিত করে তোমার পরিবার, আমাদের সমাজ এবং রাজ্যকে সমৃদ্ধশালী করে তোলো, নির্বাচনে তোমাকে ভোট দিতে হবে। আপনি বলুন তো, ভারতে কটা মুখ্যমন্ত্রী এই কাজ করেছে? বিজেপি তো এতগুলো রাজ্যে ক্ষমতায়, একটা রাজ্য বলুক যেখানে বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে। আর আমি ভারতীয় জনতা পার্টিকে অনুরোধ করব, যদি প্রকৃত রাজনীতিবিদ হন, আগামী দিন এখনো বাংলায় 7 দিন প্রচারের বাকি আছে। আপনি একদিকে থাকুন, একদিকে আমি থাকবো। আপনি 7 বছরে কি কাজ করেছেন মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যান, আর আমি 10 বছরের রিপোর্ট কার্ড আমাদের সরকারের নিয়ে যাব। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। আপনি বলুন আপনার মোদিজি কি কাজ করেছে, আর আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী দিদি কি কাজ করেছে। এই অশোকনগরের জন্য ক পয়সা পাঠিয়েছে, উত্তর 24 পরগনা জেলার জন্য ক পয়সা পাঠিয়েছে। উন্নয়নের নিরিখে লড়াই করুন। আপনি জায়গা ঠিক করুন, আপনি সময় ঠিক করুন, আপনি সভা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি এলাকা ঠিক করুন। 1 ঘন্টা আগে বলবেন আমি যাবো। একদিকে বিজেপি সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10-0 গোলে যদি মাঠের বাইরে না করতে পারি গোল দিয়ে, আপনাদের রাজনীতি আমি কথা দিচ্ছি পা রাখতে। বলুন কোথায় লড়বেন? আসুন না, প্রকৃত যদি রাজনীতিবিদ হন, তাহলে পরিসংখ্যান নিরিখে লড়ুন যে আপনার মোদিজি কি বলে কি করেছিল, আর আমার দিদি কি বলে কি করেছে। আসুন, আমি তৈরি আছি। 1 ঘন্টা আগে বলুন। আর যদি সভা করতে অসুবিধা হয়, বলুন কোন সংবাদ মাধ্যমে বসবেন, আমি যাব। সংবাদ মাধ্যমে বসুন, আমাকে বলুন, আমি যাব। আপনার রিপোর্ট কার্ড আপনি নিয়ে যাবেন, আমার রিপোর্ট কার্ড আমি নিয়ে যাব। আপনি বলেছিলেন 15 লাখ দেবো, তারপর কেটে পড়েছেন, চোখে দেখতে পাইনি কেউ। আর এখন মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে, তাই ডেলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি থেকে। বিজেপি বলছে মমতা ব্যানার্জিকে সরাও, সিপিএম বলছে মমতা ব্যানার্জিকে হাটাও, কংগ্রেস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাও, আর বাংলার 10 কোটি মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে বসাও। এটাই হচ্ছে পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা বাংলার মানুষের হৃদয়ে। আপনি গায়ের জোরে আর জোর জবরদস্তি, নির্বাচন কমিশন, এজেন্সি আর টাকার জোরে উৎখাত করতে পারবেন না। এত সোজা নয়। আর সবকিছু যখন হচ্ছে না, তখন বাঙালি মারা শুরু করেছে, গুলি চালানো। সিআরপিএফ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বুকে গুলি করছে। আচ্ছা বলুন তো, বলছে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি। আত্মরক্ষার জন্য যখন পুলিশকে গুলি চালাতে হয়, তখন টিয়ার গ্যাস চালান। আর গুলি চালালে আপনি পায়ে চালান, আপনি হাতে চালান, বুকে চালিয়েছে। তার কারণ কি জানেন? অর্ডারটা ছিল দিল্লির, যে করে হোক এদেরকে খুন করো। এদের দোষ কি? এরা বাঙালি। এদের দোষ কি? এরা মাথা নত করেনি। এদের দোষ কি? এরা দিল্লির নেতাদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, নিজের ভোট নিজে দিতে যাচ্ছিল। আমি আপনাদের অনুরোধ করব, মায়েরা ভাইয়েরা, আগামী দিন যত কষ্ট হোক ভোটটা দিতে হবে। নিজের ভোটটা নিজে দেবে। যত লম্বা লাইন হোক, যত রোদ হোক, যত কষ্ট হোক, নিজের ভোট নিজে দিতে হবে। তার কারণ আপনার এক একটা ভোট এই বহিরাগত আর বিশ্বাসঘাতকদের গালে এক একটা চড়। এটা মাথায় রাখবে। নির্বাচনে আপনার এই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আর দিদি যা কথা দিয়েছে, কথা বলে, কথা দিয়ে কথা রাখে। আপনারা বলুন তো, দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? দিদি ইস্তাহার প্রকাশ করে বলেছে আমি আগামী দিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড করতে চলেছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি জানেন? দিদি বলেছে যে আমাদের রাজ্যে যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে সবাইকে 10 লাখ টাকার ক্রেডিট কার্ড আমার সরকার করে দেবে। মা বাবার কাছে হাত পাততে হবে না। কেউ ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তোমরা নিজের ভবিষ্যৎ নিজে করবে, মা বাবার উপর অর্থনৈতিক বোঝা চাপাবে না।
আমার সরকার তোমাকে 10 লাখ টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেবে, যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে বাংলা জুড়ে। দ্বিতীয়, মায়েদের জন্য বলেছে আমি একটা প্রকল্প শুরু করব, তার নাম হচ্ছে ন্যূনতম মাসিক আয়। বৌদি, দিদি, মায়েরা, বোনেরা যারা আছেন আর কি, সবাই শুনুন। ন্যূনতম মাসিক আয় প্রকল্পটা কি? ন্যূনতম মাসিক আয় হচ্ছে এমন একটা প্রকল্প যেখানে প্রতি মাসে বাংলার 1,07,00,000 পরিবারের গৃহকর্ত্রী যারা আছে, গৃহকর্ত্রী, তাদের ব্যাংক অ্যাকাউন্টে মমতা ব্যানার্জি সরকার প্রতি মাসে 500 টাকা, বছরে 6,000 টাকা সরাসরি পৌঁছে দেবে, কারোর কাছে আপনাদের হাত পাততে হবে না। আর আপনি যদি SC ST পরিবার হন, তাহলে দিদি বলেছে মাসে 500 টাকা না, মাসে 1,000 টাকা দেবো, বছরে 12,000 টাকা সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে মাসের 1 তারিখে, কারোর কাছে আপনাকে হাত পাততে হবে না। বাংলার মেয়ে কথা দিয়েছে, বছরে 12,000 টাকা। আর বিনা পয়সায় রেশন আপনারা পান কি পান না? পান? পান? ওদিকে পান আপনারা? মায়েরা পান? আগামী 5 বছর কি চান? বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিজেপি আর মোদিজি থাকলে বিনা পয়সায় ভাষণ, আর মমতা ব্যানার্জি থাকলে বিনা পয়সায় রেশন। কি চান? বিনা পয়সায় রেশন। তো রেশন কোথেকে দেওয়া হয়? রেশনের দোকান। আপনারা যখন রেশন নিতে যান, রেশনের দোকান থেকে দেওয়া হয়, রেশন ডিলারের থেকে রেশন সরবরাহ করা হয়, তাই তো? তা লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে, রোদের মধ্যে কষ্ট হয় রেশন নিতে গিয়ে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বাড়ির সংসারের কাজ ছেড়ে, রান্না বান্না ছেড়ে, গুরুত্বপূর্ণ সংসারের কাজ ছেড়ে লাইনের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশন নিচ্ছি, কষ্ট হয়, খারাপ লাগে? প্যাকেট নিয়ে, ব্যাগ নিয়ে, প্লাস্টিকের থলি নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মানে লাগে? আত্মঅভিমানে লাগে? লাগে না? খারাপ লাগে কি না? লাগে তো। যে আমার প্রাপ্য রেশন, আমি লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, কখন লাইন একটু নড়বে, কখন দুটো লোকের হবে, তারপর আমার নাম্বার আসবে, তারপর আমি রেশন পাবো, 10 মিনিটের কাজটা 1 ঘন্টা লেগে যাচ্ছে, গরম, দাঁড়াতে পারছি না, শরীর খারাপ করছে, কষ্ট হয় কি হয় না? হয়তো। তা আগামী দিন কি করা যাবে? লাইনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন না? তাহলে রেশন পাবেন কোথেকে? লাইনে দাঁড়াবেন না, কিন্তু বিনা পয়সা রেশন চাই, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, দুটোই চাই। হ্যাঁ? আচ্ছা, আমি একটা ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। 2016 সালে যখন নোটবন্দি হয়েছিল, মনে আছে? নভেম্বর মাস, আপনার গচ্ছিত, উপার্জিত, সঞ্চিত টাকা আপনাকে লাইনে দাঁড়িয়ে পাল্টাতে হচ্ছিল। 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা নিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, মনে আছে? যে রোদের মধ্যে যত কষ্ট হোক, তাও আপনারা দাঁড়িয়ে পাল্টেছিলেন। কেন? চোখে স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, যে কালো টাকা ধ্বংস হবে। তারপর দেখলেন সব থেকে বড় জুমলা, মানুষকে মুরগি করলো, আর কালো টাকা আরো বাড়লো, গরিব আরো গরিব হলো, বড় লোক আরো বড় লোক হলো। কিন্তু তাও আপনারা পাল্টেছিলেন, আমি আপনাদের সকলকে স্যালুট জানাই। কিন্তু এখানে তো একটা জুমলা না। আপনারা যখন রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে, লাইন দিয়ে রেশন নিতে যাচ্ছেন, তখন রেশন তো পাচ্ছেন তো, না পাচ্ছেন না? কিন্তু এখন আপনারা কি বলছেন? যে আগামী 5 বছর আমরা বিনা পয়সায় রেশন চাই, কিন্তু লাইনে দাঁড়াবো না, তাই তো? মানে রেশন চাই কিন্তু লাইনে দাঁড়াবো না। আপনি ভাবুন মানুষের আস্থা কোথায়? তাহলে আমি যদি এবার আপনাদের বলি যে দ্বিতীয়বার যদি মোদিজি নোটবন্দি করে, তাহলে মোদিজিকে বলবেন তো যে আগের বার লাইনে দাঁড়িয়ে টাকা পাল্টেছিলাম, এবার বাড়িতে এসে টাকা দিয়ে যান? বলবেন তো? বলতে পাবো না, বলবেন তো? তা আপনাদের প্রধানমন্ত্রী করবে? আপনাদের বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবে? আপনার টাকা পাল্টে দিয়ে আসবে? দিয়ে আসবে? তাহলে এখানে কি করে ভাবছেন যে হবে? শুনতে পাচ্ছি না, জোরে বলতে হবে। দিদি আছে বলে। দেখুন, এটাই হচ্ছে পার্থক্য। আপনারা একজনকে ভোট দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী করেছেন, একজনকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু আপনাদের ভালোবাসা, আস্থা, ভরসার জায়গাটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়।
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে আপনারা বিশ্বাস করছেন যে আগামী দিন দিদি বলেছে বলে হয়তো আমাদের লাইনে না দাঁড়ালেও বাড়িতে রেশন এসে পৌঁছাবে। এটাই হচ্ছে ভরসা। চিন্তা নেই, দিদি আছে। এটাই হচ্ছে পার্থক্য। তা 22 তারিখ তো ভোট আছে, লাইনে দাঁড়াবেন না? সেখানেও দাঁড়াবেন না? দাঁড়াবেন তো? যত কষ্ট হোক, গরম হোক, রোদ হোক, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন তো? দেবেন তো? কথা দিচ্ছেন দেবেন তো? লাইন যত লম্বা হোক, যত দীর্ঘায়িত হোক, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজেকে দিতে হবে। দেবেন তো? উন্নয়নের পক্ষে রায় দেবেন? অশোকনগর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামীকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন, জোড়াফুলকে জেতাবেন, বহিরাগতদের তাড়াবেন, বিশ্বাসঘাতকদের বিতাড়িত করবেন, উন্নয়নকে অব্যাহত রাখবেন, বাংলাকে জেতাবেন, অশোকনগরকে জেতাবেন। কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জোরে হাত তুলে সবাই বলুন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দেবেন? 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 আগামী 22 তারিখ ভোট, ষষ্ঠ দফা। লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, জোড়া ফুলকে জেতাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। 2 তারিখ ভোট বাক্স খুলবে। তার পরের দিন থেকে রেশনের দোকানও থাকবে না, তার বাইরে লাইনও থাকবে না। সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে দুয়ারে রেশন। আপনার বাড়ি যত ছোট পাড়ায় হোক, যত ভিতরে হোক, যত প্রান্তিক এলাকায় হোক, মমতা ব্যানার্জি কথা দিয়েছে যে আমার বাংলার 10 কোটি মানুষের মধ্যে একটা লোককেও আগামী দিন লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না। সরকার আপনার বাড়ির বাইরে গিয়ে রেশন সরবরাহ করে আসবে, বাড়ির দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না। দুয়ারে দুয়ারে রেশন। তাহলে কি নেবেন? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না কথা? পরিযায়ী পক্ষী না ঘরের লক্ষ্মী? দিদির হাই কোয়ালিটি ডিভিডি না মোদির ভাঙা অডিও ক্যাসেট? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? তাহলে অশোকনগরের মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বাংলা নিজের। আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের। ঐক্য আর সম্প্রীতিতেই মানুষের সাই, বাংলা নিজের। বহিরাগতদের নেই বাংলায় কোনো ঠাঁই, বাংলা নিজের। পরিযায়ীরা আসে পরিযায়ীরা যায়, বাংলা নিজের। বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা যখন বলবেন গর্বের সাথে বলবেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলে আমার আপনার সকলের প্রার্থী, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী নারায়ণ গোস্বামীকে অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 3 নম্বর বোতাম 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। আর 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। তাহলে অশোকনগরের মা ভাই বোনেরা দিচ্ছে ডাক, বহিরাগতরা নিপাত যাক, আর বাংলার মেয়ের কাছেই বাংলা থাক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।